সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ১ লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এরপর থাকছেন কুমিল্লায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ, আহত ৩১। এরপর শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা ইমরান সহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা। পুলিশের উপরে হামলা, মেঘামল বসু সহ ১২ জনের নামে মামলা। সর্বশেষ থাকছে শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। এবারে ১ লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ৯ মার্চ ঢাকায় আসবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার ১৪ মার্চ তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ১ লাখ রোহিঙ্গা ইফতার করবেন বলে আমরা আশা করছি। ইফতারের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সৌজন্যে। রোহিঙ্গাদের জন্য এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হবে। নানা দুঃখ কষ্টের মধ্যেও তারা এই সময়ে কিছু অস্থি অনুভব করবেন বলে আশা করছি। বুধবার ১২ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আবুল কালাম আজাদ মজুমদার জানান, জাতিসংঘর মহাসচিব আন্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসবেন। আগামী ১৬ মার্চ তিনি ফিরে যাবেন। এই ৪ দিন তিনি বাংলাদেশের অবস্থাকালে তার মূল কর্মসূচি ২ দিন, ১৪ ও ১৫ মার্চ। জাতিসংঘ মহাসচিব ঢাকায় অবতরণের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। তার সঙ্গে একই প্লেনে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারে প্রধান উপদেষ্টার কিছু কর্মসূচি আছে। তিনি কক্সবাজারের বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং একটি জলবায়ু অধ্যস্থ কেন্দ্র পরিবেশন করবেন। পাশাপাশি একটি মডেল মসজিদও উদ্বোধন করবেন। তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে একটি ক্যাম্পে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে। সেটার পর যাবেন রোহিঙ্গা কালচার সেন্টারে। রোহিঙ্গারা সেখানে সাংস্কৃতিক পরিবেশনা করবেন। রোহিঙ্গা তরুণীদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বসবেন এবং কক্সবাজারে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। এই প্রোগ্রামগুলো শেষে তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। সেখানে প্রধান উপদেষ্টাও অংশ নেবেন। আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সেদিনই কক্সবাজার থেকে ফিরে আসবেন। পরদিন শনিবার মহাসচিব কর্মব্যস্ত দিন কাটাবেন। ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে পরিদর্শন করবেন। দুপুরে ৪টি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবেন। এরপর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার তিনি সংবাদ সম্মেলনের বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনের পর তার সামনে প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও ডিনারে যোগ দেবেন। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে গেছে অনেক। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের এই সফর মানবিক সহায়তাগুলো জোগাড় করার পর একটি ভূমিকা রাখবে। তাদের পুষ্টি সহায়তা খুব জরুরি। আমরা চাই রোহিঙ্গাদের পুষ্টির চাহিদা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয়, সেজন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয়। প্রতি মাসে প্রায় $15 মিলিয়ন রোহিঙ্গাদের জন্য দরকার। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের এই সফর এখানেই বিশ্বের নজর ফিরিয়ে আনবে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে সেটি যেন বন্ধ না হয়, তাতে যেন কোনো প্রভাব না পড়ে। তিনি আরও বলেন, রোহিঙ্গার বিষয়ে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করবে জাতিসংঘ। তার সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়ায় যুক্ত হচ্ছে কো-স্পন্সর হিসেবে। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে এই আয়োজনের আরও ডেভেলপমেন্ট হবে। আমরা চাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গার সমস্যার একটি দ্রুত সমাধান তৈরি হোক। কুমিল্লায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেটাসহ আহত ৩১।
কুমিল্লায় মেঘনা উপজেলার নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৩১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে নলচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল জলিল। এ ঘটনায় বুধবার বিকালে ৫টা পর্যন্ত থানায় কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলামের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারেক প্রধানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটে। বারেক প্রধান ও রবিউল দুইজনই নলচর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউল ইসলাম ও বারেক প্রধানের নেতৃত্বে বিএনপির দুপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি করে আসছিল। এসব ঘটনায় ও আধিপত্য বিস্তার নিয়ে আগেও তারা বিরোধে জড়িয়েছে। এসব ঘটনায় জেরে গতকাল রাতে নলচর গ্রামের দুপক্ষের নেতা কর্মীরা টেটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা ধরে চলা সংঘর্ষে কয়েকজনের চোখ, মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে টেটাবিদ্ধ হয়। আহত ব্যক্তিদের মধ্যে রবিউল পক্ষের ফারুক ও বারেক পক্ষের আশরাফুল ইসলাম সহ অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। সর্বশেষ রাত ১টার দিকে মেঘনা থানা ও মেঘনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা উপজেলা মহিলা যুবদলের সভাপতি মাহবুবা ইসলাম জানান, মেঘনার চালিভাঙ্গা একটি দ্বীপ ইউনিয়ন। চারপাশে মেঘনা নদী। নলচর গ্রামটি মূলত সড়ক থেকে বিচ্ছিন্ন, যার কারণে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা হলেও পুলিশ পৌঁছাতে অনেক দেরি হয়। এ কারণে মঙ্গলবার রাতের সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয়েছে। বুধবার ঘটনাস্থলে গিয়ে মেঘনা থানার উপপরিদর্শক তন্ময় ভট্টাচার্য বলেন, পুরো এলাকা এখন বলতে গেলে পুরুষশূন্য। বেশিরভাগ মানুষই এলাকা ছাড়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নলচর সহ চালিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মেঘনা নদীর চর থেকে বালু উত্তোলন করে আসছে বিএনপির ওই দুই পক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষ কয়েকদিন আগেও মুখোমুখি হয়েছিল। তাদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। কিছু হলেই দুপক্ষ অস্ত্র নিয়ে মহড়া দেয়। মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে যুবদল নেতা রবিউল ও বিএনপি নেতা বারেক প্রধানের লোকজনের সংঘর্ষ হয়। খবর পেয়ে রাত ১টার দিকে থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকার পুলিশ টহল বাড়ানো হয়েছে। তিনি বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষের ঘটনায় কোনো থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনার পরে কেউ রবিউল ও আব্দুল বারেক প্রধানের মুঠোফোন বন্ধ। এ ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে মেঘনা উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সি বলেন, রবিউল ও বারেক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা করে। বিষয়টি জানতে পেয়ে তারা তাদের সতর্ক করেছেন, কিন্তু তারা তাদের কিংবা প্রশাসনের কথা শোনেননি। মঙ্গলবার রাতে বালুর ব্যবসা নিয়ে সংঘর্ষ হয়। তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। দলীয় শৃঙ্খলা বিরোধীর কাজ করায় বিষয়টি প্রমাণ হলে অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা ইমরান সহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা। ২০১৩ সালে ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা ঘটায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ১২ মার্চ এই আদেশ দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক রাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, জনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইনজীবী হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ।
এছাড়া অপর মামলার কারাগারে থাকা সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইনজীবী শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর হাসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এটি ছিল হেফাজতে ইসলামের দায়ে করা একটি মামলা, যা গত 27 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। মামলায় 50 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। হেফাজতে ইসলামের অভিযোগ ছিল 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের 13 দফা দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে আসামিরা পরস্পর যোগসাজশে পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা ঘটিয়েছিল। অভিযোগে বলা হয়েছে, আসামিরা রাত 11টার দিকে শাপলা চত্বরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। ফলে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সমাবেশকারীদের ওপর হামলা চালায়। মাদ্রাসা ছাত্র এবং পথচারীদের ওপর নৃশংসভাবে আক্রমণ চালানো হয়, যার পরিপ্রেক্ষিতে শতাধিক মানুষ নিহত হয় বলে দাবি করা হয়। এরপর নিহতদের লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে গুম করা হয়। নিহতদের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেননি। এছাড়া মামলার বাদী পক্ষের দাবি, এই ঘটনায় পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একযোগে এই অপরাধ সংগঠন করে। বাদী পক্ষ আরও অভিযোগ করেছেন, ঘটনাটি নিয়ে তদন্ত না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি জানান। পুলিশের উপর হামলা, মেঘ মোল্লার বস্তুসহ 12 জনের নামে মামলা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পথযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় 12 জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রমনা থানায় এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আরও অজ্ঞাত 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় 12 আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। মামলায় আসামিরা হলেন অঙং মার্মা, সমাজ নিয়ন্ত্রক, ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের আরমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবির সীমা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শওকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাইন আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। এছাড়াও 70 থেকে 80 জনের অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ও রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়। তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ শুরু করে। বিক্ষোভকারীরা পুলিশের অনুরোধে কোনো তোয়াক্কা না করে লাঠিসোঁটা নিয়ে ক্ষিপ্ত হয়ে ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে এবং
আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর হামলাও করেন। এই সঙ্গে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক সময় রমনা জোনের সরকারি কমিশনার আব্দুল আল মামুন সহ পুলিশ সদস্য রায়হান, কাউসার, মোহাম্মদ রোহান, মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজাবাগের নারী পুলিশ সদস্য আদিবা রুবিনা গুরুতর আহত হন। এরপর থাকছে শিক্ষকদের ওপর জলকামান ব্যবস্থা। বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় জলকামান ব্যবস্থা করে শিক্ষকদের হটিয়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, বুধবার দুপুর 12টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সড়কে নেমে বিক্ষোভ প্রকাশ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেখানে বসে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। শাহবাগ থানার পরিদর্শক বুলবুল আহমেদ বলেন, শিক্ষকরা ফুটপাত থেকে সড়কের ওপর এসে যানবাহন বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল। পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলো। তারা না শোনায় জলকামান ব্যবহার করে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন সংবাদ শিরোনাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে সকল প্রকার সংবাদ শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানান। ধন্যবাদ সকলকে।